আমার মা এসে রান্না করা তরকারির মধ্যে এক মুঠো লবণ ঢেলে দিলেন। কি ব্যাপার মা, সবেমাত্র রান্নার চুলাটা চড়িয়েছি, আমি তো আগে লবণ দিয়েছি, তুমি আবার এতগুলো লবণ দিলে কেন? মরিচের কৌটোটা কই? আমি মরিচের কৌটোটা দেখিয়ে দিয়ে বললাম, ওই তো। মা মরিচের কৌটোটা খুলে সেখান থেকে এক মুঠো মরিচ নিয়ে তরকারিতে ছিটিয়ে দিলেন। মা, তোমার এমন কাণ্ড দেখে আমি অবাক হচ্ছি। কথা কম বল, হলুদের কৌটো কই? তারপর আমি হলুদের কৌটোটা হাতে নিয়ে বললাম, নিশ্চয়ই এখান থেকে হলুদ নিয়ে আমার রান্না করা তরকারিগুলোর 12টা বাজাবে। মা এবার এদিক ওদিক তাকিয়ে বলল, যা করছি তোর ভালোর জন্যই করছি। তুমি কি এমন ভালোর জন্য করছো? এতগুলো লবণ মরিচ হলুদ দিলে তরকারিটা কি কেউ খেতে পারবে? রাতে সবাই খেতে বসলে বলবে নতুন বউয়ের রান্না খারাপ। আমি তো সেটাই চাই, সবাই যেন তোর খাবার মুখে নিয়ে বলে নতুন বউয়ের রান্না একেবারে বাজে হয়েছে। তুমি কেমন মা বলো তো? মা হয়ে মেয়ের বদনামে চাচ্ছ? ওরে আহম্মক, তুই আমার পেটে হয়েছিস, কিন্তু আমার মতো বুদ্ধি রাখিস না। শোন, তোর রান্না যদি ভালো হয় তাহলে প্রতি বেলায় সবাই বলবে তোকে রান্না করতে। তখন দেখবি তোর বড় যা পায়ের উপর পাতুলে বসে বসে খাবে। রান্না বান্নার দায়িত্ব তোকে নিতে হবে। আর প্রথম বেলায় যখন তোর রান্না বান্না খারাপ হবে তখন তোকে আর চুলার পারে আসতে হবে না, সবাই তোর বড় যাকে দিয়ে রান্না করাবে। এতক্ষণে আমার মাথায় ঢুকলো, সত্যি তো মা, তুমি মিথ্যা বলনি। আমার রান্না ভালো হলে তো প্রতি বেলায় আমাকে রান্না করতে হবে, তার চেয়ে বরং একবার বদনাম হলে আর রান্নাঘরে আসতে হবে না। মা, তুমি আমাকে দারুণ বুদ্ধি দিয়েছ। তারপর আমি মাকে ধন্যবাদ দিয়ে নিজেই তরকারির মধ্যে এক মুঠো হলুদ ঢেলে দিলাম। রাতে সবাই খেতে বসেছে। আমার স্বামী মুন্না, আমার ভাসুর, ভাসুরের পাশে আমার যা, তার পাশে ওনার বাবা এবং আমার পাশে আমার মা। এখানে একটা কথা বলে রাখি, আমার স্বামীরা দুই ভাই। আমার স্বামীর নাম মুন্না চৌধুরী আর আমার ভাসুরের নাম বাবু চৌধুরী। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। আমার বড় জায়ের বাবা এ বাড়িতে থাকেন। উনি নাকি আমার বিয়ের আগে থেকেই বাড়িতে থাকেন। ওনার স্ত্রী গত হয়েছে ওনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে, তাই নাকি আমার ভাসুর ওনার শাশুড়িকে এখানে রেখেছেন। অন্যদিকে আমার বাবাও বেঁচে নেই, তাই আমার বিয়ের পরে মাকে সাথে করে নিয়ে এসেছি। সবাই যে যার মতো খেতে বসেছেন। আমি সানন্দ চিত্তে সবার প্লেটে তরকারি বেড়ে দিচ্ছি। আমার বড় জায়ের বাবা তরকারি সহ এক লোকমা ভাত মুখে দিয়ে খেতে গিয়ে কাশতে লাগলেন। আমি বললাম, তাই আপনাদের বাড়ি থেকে মনে হয় আপনার কথা কেউ স্মরণ করেছে, তাই নাকে মুখে উঠেছে। উনি চোখ মুখ উল্টিয়ে বলল, বাবা, বাপের জন্মে এমন খাবার খাইনি, এটা কি রান্না করেছো তুমি? আমার মা তখন হাসতে হাসতে বলল, নিশ্চয়ই আমার মেয়ের রান্না অসাধারণ সুস্বাদু হয়েছে, তাই না বেয়াই? জি, আপনার মেয়ের রান্না মাশাল্লাহ পুরস্কার পাওয়ার যোগ্য, একটু মুখে দিয়ে দেখুন। আমার মা তো ঘটনাটা জানতো, তাই উনি বুদ্ধি করে খাবার মুখে নিচ্ছেন না। আমার ভাসুরও যা যে যার মতো খাবার মুখে নিয়ে একটু করে মুখ থেকে ফেলে দিতে লাগলো। আমার স্বামী বলল, কি ব্যাপার, তোমরা সবাই খাবার মুখে নিয়ে এমন করছো কেন? আমার ভাসুর বলল, তুই একটু মুখে নিয়ে দেখ তোর বউ কি খাবার রান্না করেছে। তারপর আমার স্বামীও এক লোকমা ভাত মুখে নিয়ে আর গিলতে পারছেন না। আমার যা বলল, ইভা, তুমি রান্না করতে জানো না সেটা বললেই তো হতো, শুধু শুধু এতগুলো খাবার নষ্ট করার কোনো মানে ছিল না। আমার ভাসুর বলল, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, এর মধ্যেই তোমার উচিত হয়নি ওকে রান্নাঘরে পাঠানো। যাও এখন নতুন করে রান্না করো। এ খাবার যেমন তেতো তেমন ঝাল, আর লবণের কথা নাই বা বললাম, মনে হচ্ছে সমুদ্রের পানি দিয়ে রান্না করেছে। আমার বড়জা বলল, ঠিক আছে, তোমরা একটু যে যার রুমে গিয়ে বসো, আমি রান্না শেষ করে তোমাদেরকে ডাকবো। বলে আমার বড়জা রান্না করতে রান্নাঘরে চলে গেল। আমরাও যে যার রুমের দিকে চলে গেলাম। আমার মা আমার হাত ধরে ওনার রুমে নিয়ে আসলেন। আমি বললাম, কি ব্যাপার মা, তুমি আমাকে তোমার রুমে কেন নিয়ে আসলে? তোর এত বড় একটা উপকার করলাম, তুই খুশি হসনি? মা, তোমার মতো মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এমন সময় ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল আমার বড় জায়ের বাবা। মায়ের রুমে আমাদের মা মেয়ের কণ্ঠ শুনে উনি দরজার পাশে দাঁড়ালেন এবং কান পেতে আমরা কি বলছি সেটা শুনতে লাগলেন, যেটা আমরা মা মেয়েকেও টের পাইনি। মা বলল, তোর রান্না যে চমৎকার, একবার যদি সে রান্না ওরা খেত তাহলে ওরা প্রশংসা করতো ঠিক, কিন্তু সারা জীবন ধরে রান্নার ঘানিটা তোকেই টানতে হতো, আর পায়ের উপর পাতুলে বসে বসে খেত তোর বড় যা। মায়ের কথায় সায় দিয়ে আমিও বললাম, তাই বুঝি তুমি বুদ্ধি করে রান্না করা খাবারে লবণ মরিচ হলুদের গুঁড়ো ঢেলে তরকারিটাকে খাবার অনুপযোগী করে দিয়েছো? দরজার আড়ালে দাঁড়িয়ে আমার বড় জায়ের বাবা মমিন সাহেব সব কথা শুনলেন। মা বললেন, তুই তো জানিস তোর বাপের বাড়িতে ছিল যত পরিবার, তোর বাবারা ছিল 4 ভাই, সবাই একসাথে খেত। আমাদের 4 জায়ের মধ্যে আমার রান্না ছিল সবচেয়ে ভালো, তাই সবাই মিলে ধরেছিল আমাকেই রান্না করতে হবে। যেহেতু যৌথ পরিবার ছিল তাই আমার বড় ভাসুরের কথায় সবাই চলতো। আমার অন্য 3 যা যখন বসে বসে টিভি দেখতো তখন আমার থাকতে হতো রান্নাঘরে। এভাবেই চলছিল। একদিন আমাদের বাড়িতে আসে আমার দোলা খালা। উনি প্রায় 1 সপ্তাহ ছিল আমাদের বাড়িতে। বিষয়টি উনি লক্ষ্য করলো। একদিন আমাকে ডেকে বলল, কি রে খাদিজা, প্রতিদিন দেখি তুই একাই রান্না করিস, তোর অন্য জায়েরা কখনো রান্নাঘরে যায় না, ব্যাপার কি? আমি তখন আমার রান্নার প্রশংসার কথা ওনাকে বলি। উনি তখন আমার মাথায় একটা টিপ্পনি কেটে বলে, ওরে আহম্মক, যৌথ পরিবারে কখনো ভালো রান্না করতে নেই, একবার যদি ভালো রান্না করে খাইয়েছিস সারা জীবন তোকেই রান্না করতে হবে। আমি সেদিন থেকে ওনার কথা মতো খাবারে কখনো লবণ বেশি, কখনো মরিচ বেশি, কখনো হলুদ বেশি দিতে লাগলাম। একটা সময় গিয়ে সবাই আমার রান্নায় অতিষ্ঠ হয়ে গেল এবং আমার ভাসুর সবাইকে ডেকে আমাকে রান্নাঘরে না যাওয়ার জন্য নিষেধ করে দেয়। সেদিনের পর থেকে আমার আর রান্নাঘরে যেতে হয়নি। সেই ফর্মুলাটা আজ আমি তোকে দিয়ে প্রয়োগ করলাম। মায়ের মুখে সব কথা শুনে আমি খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, আমার এত বড় একটা উপকার করার জন্য। আমাদের মা মেয়ের সব কথা শুনে আমার বড় জায়ের বাবা দরজার সামনে থেকে চলে গেলেন। আমার বড় জায়ের বাবা ওনার রুমে বসেছিলেন আর ভাবছিলেন এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। এমন সময় আমার বড় জায় এসে বললেন, বাবা, রান্না বান্না শেষ হয়েছে, এবার খেতে এসো।
আমার পাশে বস, জরুরি কথা আছে বলে উনি ওনার মেয়ের হাত ধরে ওনার পাশে বসালেন। আমার বড় যা বলল, খেয়ে এসে বললে হবে না, না আগে শোন। তারপর উনি ওনার মেয়েকে আমরা মা মেয়ে যা যা বলেছি সব কথা খুলে বলতে লাগলেন। আমার মাঝে আমাকে একটা কুতালি দিয়েছে সেটা উনি ইনিয়ে বিনিয়ে ওনার মেয়েকে বুঝিয়ে বললেন। সব কথা শোনার পরে ওনার মেয়ে বলল, তাহলে এই কাহিনী? বাবা, আমিও তোমার মেয়ে, ইট খেলে কিভাবে পাটকেল মারতে হয় সেটা আমার জানা আছে। রান্নাঘরের দায়িত্ব তোরা মা মেয়ে বুদ্ধি করে তোর ঘরে চাপিয়েছে, তুই এবার একটা বুদ্ধি করে পুরো ঘরের দায়িত্বটা কাঁধের উপর ফেলে দে। ঠিক আছে বাবা, আজকে রাত্রেই দেখবে তোমার মেয়ে কত বড় অভিনেত্রী। এখন খেতে চলো বলেই বাবা মেয়ে খাবার টেবিলে চলে গেলেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার ভাসুর খাটের উপর বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। পাশে শুয়েছিল ওনার মেয়ে মৃত্তিকা। আমার বড় যা প্রিয়া বেগম এসে বলল, তুমি মশারি না টাঙিয়ে খাটের উপর বসে বসে অফিসের কাজ করছো, আর এদিকে মশা আমার মেয়ের গায়ে মেজবান বসিয়েছে, দেখো তো কতগুলো মশা বসেছে। আমার ভাসুর উঠে বলল, আমার আরেকটু কাজ বাকি আছে, তুমি একটু কষ্ট করে ওকে মশারিটা টানিয়ে দাও বলেই অনেক খাট থেকে নেমে ফ্লোরে বসে কাজ করতে লাগলো। আর আমার বড় যা মশারিটা নিয়ে খাটের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে টাঙাতে লাগলেন। এভাবে টাঙাতে গিয়ে আমার ভাসুরের মুখোমুখি এসে পা ফসকে পড়ার অভিনয় করে আমার ভাসুরের সামনে পড়ে গেলেন আর কান্না করতে করতে বললেন, গেল রে গেল, আমার মাজাটা গেল, আমি মনে হয় আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। ওনার কান্নার আওয়াজ শুনে আমরা সবাই দৌড়ে গেলাম ওনাদের রুমে। আমার বড় জায়ের বাবা মমিন সাহেব বললেন, হায় হায়, এ কি হলো? এই কচি বয়সে আমার মেয়ের কোমরটা গেল, আমার মেয়ে তো আর সোজা হয়ে বসতেও পারবে না, আর মেরুদণ্ড বাঁকা করে রুমও ঝাড়ু দিতে পারবে না, এখন কি হবে? ওনার কথা শুনে আমার স্বামী মুন্না চৌধুরী বলল, তালুই আপনি টেনশন করছেন কেন? ভাবি যে কদিন সুস্থ না হবে সে কদিন না হয় আমার বউ ইভা এই বাড়ির সমস্ত কাজ করবে। ভাবি কান্না করতে করতে বলল, রান্না বান্নাটা না হয় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করলাম, কিন্তু এই বাহিরে এতগুলো রুম ঝাড়ু দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, এতগুলো কাজ ইভা একা করবে কিভাবে? ওনার এমন কথা শুনে ওনার বাবা বলল, এগুলো তো মেয়ে মানুষের কাজ, এই ঘরে যেহেতু আরো একজন মেয়ে মানুষ আছেন তাহলে তেমন সমস্যা হবে বলে মনে হয় না। আরেকজন মেয়ে মানুষ মানে? আমরা দুই ভাইয়ের দুই বউ ছাড়া এখানে আরেকজন মেয়ে মানুষ আছে। দুষ্টু লোকের মতো একটা কুচুকরি হাসি দিয়ে আমার জামাইয়ের বাবা বলল, কেন মুন্নার শাশুড়ি মানে তোমার মাওইমাকে কি তোমার মেয়ে মানুষ বলে মনে হয় না? হয়তোবা উনি একটু বয়স্ক হয়েছেন, তবুও তো নারীর জাত, নারীর জাত মায়ের জাত। ওনারা সন্তানের সুখের জন্য মরতে মরতেও সবকিছু হাসি মুখে করতে পারেন। কি বেআইন, আমি কি ঠিক বলেছি? আমার মা একটা চিন্তার ঢেকুর গিলে বলল, না সেটা অবশ্য আপনি মিথ্যা বলেননি, কি আর করার, বাবুর বউ ভালো না হওয়া পর্যন্ত আমরা মা মেয়ে না হয় সব সামলে নিব। ওনার এমন কথা শুনে আমি আমার মায়ের হাত ধরে আমার রুমে নিয়ে আসলাম। রুমে আসতেই মা বলল, বুড়ো শয়তান কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল দেখলি? মা এখন তুমি এমন একটা বুদ্ধি করো যেন এই বুড়ো শয়তানটাকেও আমরা খাটিয়ে মারতে পারি। আমার নাম খাদিজা বেগম, যেদিকে সুই যায় না সেদিকে আমি কুড়াল দেই, শুধু সময়ের অপেক্ষা। বেটা বুড়ো ভামকে এমন ফাঁসাবো দেখবি এই ঘর ছেড়ে পালিয়ে যাবে। তারপর আমরা মা মেয়ে বুদ্ধি খাটাতে লাগলাম। পরদিন বিকালবেলা আমার মা ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় আমার স্বামী মুন্না চৌধুরী এবং আমার ভাসুর বাবু চৌধুরী দরজা খুলে ঢুকেই আমার মাকে রুম ঝাড়ু দিতে দেখে আমার ভাসুর বাবু চৌধুরী বললেন, মাওইমা আপনি এই বয়সে কেন রুম ঝাড়ু দিচ্ছেন? কি করব বাবা, এত বড় সংসারে আমার মেয়ে একা সব কাজ করতে করতে হাঁপিয়ে উঠছে, তাই মেয়ের সাহায্যের জন্য আমি নিজেই রুম ঝাড়ু দিচ্ছি। আমার স্বামী বলল, মা পোশাক চেঞ্জ করে এসে আমি ঝাড়ু দেবো, আপনাকে আর ঝাড়ু দিতে হবে না, আপনি গিয়ে রেস্ট করুন বলেই মুন্না আমার মায়ের হাত থেকে ঝাড়ুটা নিয়ে ফেললেন। তারপর আমার ভাসুর তার রুমের দিকে গেলেন। দরজার সামনে যেতেই উনি টপকে দাঁড়ালেন। তখন রুমের ভেতরে কথা বলছিল ওনার স্ত্রী এবং ওনার শ্বশুর। আমার বড় যা হাসতে হাসতে বলল, দেখেছো বাবা আমি কত সুন্দর কোমর ভাঙার অভিনয় করেছি, তুই এত সুন্দর অভিনয় করতে পেরেছিস বলেই তো এখন এই বাড়ির সমস্ত কাজ ওরা মা মেয়ের ঘাড়ে গিয়ে পড়লো। আমার ভাসুর দরজার সামনে দাঁড়িয়ে বাপ মেয়ের কথাগুলো শুনতে লাগলো। শোন প্রিয়া, এই জীবনে সুস্থ হওয়ার চেষ্টা করবি না, যতদিন না তোর ছোট জায়ের মা এই সংসারে আছে ততদিন তুই কোমর ভাঙার অভিনয় করে যাবি। ওই বুড়ি কাজ করতে করতে এক সময় দেখবি আর সহ্য করতে না পেরে মেয়ের শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যাবে। ঠিক বলেছো বাবা, আমি চেষ্টা করব আমার অভিনয় যেন ওরা কেউ ধরতে না পারে। এমন সময় সেখানে হাতে তালি দিতে দিতে ঢুকলো আমার ভাসুর। বাহ প্রিয়া বাহ, সত্যি তোমার অভিনয় চমৎকার। আর বাবা, মেয়েকে কুতালি দেওয়ার জন্য আপনাকে পুরস্কার দেওয়া দরকার। হঠাৎ করে ওনাকে রুমে ঢুকতে দেখে ওরা বাবা মেয়ে চমকে উঠলো। আমার ভাসুর আবার বলল, আপনাকে আমি কিংবা আমার ছোট ভাই মুন্না কখনো প্রিয়ার বাবা হিসাবে দেখিনি, সবসময় মনে করতাম আপনি আমাদের বাবার পরিবর্তে বাবা, আর আপনি কিনা আপনার মেয়েকে এমন কুতালি দিলেন। তারপর আমার জায়ের বাবা বলল, মেয়েকে কুতালি কি শুধু আমি একা দিয়েছি, তোমার ছোট ভাইয়ের শাশুড়ি দেয়নি? কি কুতালি দিয়েছে উনি? তারপর মোমিন সাহেব আমার আর আমার মায়ের সমস্ত কথা আমার ভাসুরকে বলতে লাগলেন। সেদিন খাবার সময় আমার মা যে তরকারিতে লবণ এবং হলুদ মরিচ সব বেশি দিয়েছিল সব কথা আমার ভাসুরকে বলতে লাগলেন। পরদিন সকালবেলা আমার মায়ের হাত ধরে আমার স্বামী আমার মায়ের কাপড়ের ব্যাগ সহ ড্রয়িং রুমে নিয়ে গেলেন। আর অন্য প্রান্ত থেকে আমার ভাসুর তার শ্বশুরকে ওনার কাপড়ের ব্যাগ হাতে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলেন। আমার বড় জায়ের বাবা বলল, কি ব্যাপার বাবা, এমন সাত সকালে আমার কাপড় চোপড় সহ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ভাসুর বলল, আজই আপনি এখান থেকে চলে যাবেন। আমার মা মুন্নার উদ্দেশ্যে বলল, বাবা তোমার বড় ভাই শ্বশুর না হয় ভুল করেছে, তাই উনি শাস্তি পাচ্ছে, তুমি কেন আমাকে কাপড়ের ব্যাগ সহ নিয়ে আসলে? আমার স্বামী মুন্না বলল, আমার মা বেঁচে নেই, তাই আমি আপনার মেয়েকে বিয়ের পর পর আপনাকে মা হিসাবে আমাদের ঘরে নিয়ে আসলাম, আর আপনিও এই সংসারে এসে আপনার মেয়েকে কুপরামর্শ দিয়েছেন।
করেছেন, তাই আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দুজনকে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করব। আমার বড় ভাইয়ের বাবা বলল, শেষবারের মতো কি আমাদের মাফ করে দেওয়া যায় না? আমার ভাসুর বলল, কথায় আছে সুখে থাকলে ভূতে কেলায়, আপনাদেরও তাই হয়েছে, আপনাদের কোনো মাপ নেই বলে আমার মাকে এবং বড় ভাইয়ের বাবাকে ঘর থেকে বের করে দিলেন। হ্যালো ভিউয়ার্স, ওনাদেরকে ঘর থেকে বের করে দিয়ে কাজটা কি ভালো করেছেন? আপনার কি মনে হয় তা কমেন্ট করে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।